আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইউক্রেনের যুদ্ধক্ষেত্র সব সময় বিদেশি আক্রমণকারী বা নিজেদের প্রতিরোধকারী সবার জন্যই কিন্তু খুবই জটিল একটি যুদ্ধক্ষেত্র হিসাবে প্রমাণিত। কারণ এর যে আবহাওয়া শীতকালে থাকে সেটা -20 ডিগ্রি পর্যন্ত চলে যায়, যেখানে যুদ্ধ করা তো দূরের কথা, নিজের পজিশন ধরে রাখাই কঠিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ইউক্রেনের মধ্য দিয়েই রাশিয়ায় আক্রমণ করেছিল জার্মানি, তবে তাদের ধারণাই ছিল না যে এই ইউক্রেনের মাটি শীতকালে কি পরিস্থিতি বয়ে আনে এবং কি রূপ নেয়। তাদের ট্যাঙ্কগুলোর ইঞ্জিন থেমে গিয়েছিল, তাদের অ্যাসল্ট রাইফেলগুলো কাজ করছিল না, এবং জার্মানির যে সোলজার ছিল তারা কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছিল এই প্রচন্ড ঠান্ডার কারণে, যার জন্য চূড়ান্তভাবে তাদের পরাজয় ঘটে। আর এর জন্য রাশিয়া সব সময় এই ইউক্রেনকে এই ইউরোপের হামলা থেকে বাঁচার জন্য বাফারিং জোন হিসাবে চিন্তা করত, যেখানে পশ্চিমা বিশ্ব বা যুক্তরাষ্ট্রের প্রভাব কখনোই তারা সায় দেয়নি। আর এর জন্যই বর্তমান যুদ্ধ। তবে শীতকালে পরিস্থিতি পাল্টাতে চলেছে। প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমাদের দেশের ভেতর রান্না বান্না বা শিল্প কারখানায় ব্যবহার হলেও এই ইউক্রেনে শীতকালে বেঁচে থাকার জন্য অন্যতম বড় নিয়ামক। তাদের ঘরবাড়িগুলোকে গরম রাখার জন্য গ্যাস অপরিহার্য। হিসাব বলছে যে ইউক্রেনের ভেতর প্রতি বছর বর্তমানে 19 বিলিয়ন কিউবিক মিটার প্রাকৃতিক গ্যাসের প্রয়োজন। শীতকালে চাহিদা অতিরিক্ত 4.4 বিলিয়ন কিউবিক মিটার বেশি থাকে, যেখানে ইউক্রেন এই 19 বিলিয়ন কিউবিক মিটার প্রাকৃতিক গ্যাস উৎপাদন করলেও এর সাথে সাথে অতিরিক্ত কিছু পরিমাণ তাদের আমদানি করতে হয়। এখন তাদের জন্য বড় দুঃসংবাদ হলো, গত বৃহস্পতিবার রাশিয়া হঠাৎ করেই ইরানের তৈরিকৃত ব্যালিস্টিক মিসাইল, তাদের ড্রোন এবং তাদের অন্যান্য শক্তি ব্যবহার করে ইউক্রেনের এই যে মোট প্রাকৃতিক গ্যাস উৎপাদনের সক্ষমতা রয়েছে তার 60% ধ্বংস করে দিয়েছে। ইরানের তৈরিকৃত যেই ফাতা 360 ব্যালিস্টিক মিসাইল রয়েছে এগুলো তার সক্ষমতা দেখিয়েছে। যদিও এই জিনিসটা এখনো পরিষ্কার নয় যে রাশিয়াকে পূর্বে ইরান যে 400 ইউনিট এই ব্যালিস্টিক মিসাইল ডেলিভারি দিয়েছিল সেখান থেকে এটা ব্যবহার হয়েছে নাকি নতুন চালান রাশিয়া হাতে পেয়েছে সেটা পরিষ্কার নয়। তবে ইরানের মিসাইল এবং ইরানের ড্রোনগুলো সক্ষমতা দেখিয়েছে। ইউক্রেনের মোট প্রাকৃতিক গ্যাস উৎপাদনের 60% খতম। এর মানে হলো আগামী শীতকাল ইউক্রেনের মানুষের জন্য এবং ইউক্রেনের লজিস্টিক সাপোর্টের জন্য একটি কঠিন সময় আসতে চলেছে। যুক্তরাষ্ট্রের কাছে বিপুল পরিমাণের অর্থ আছে, হতে পারে $2-3 বিলিয়ন বা $3-4 বিলিয়ন তারা ইউক্রেনকে প্রাকৃতিক গ্যাস ক্রয়ের জন্য দিয়ে দিল, যে শীতকালীন পরিস্থিতি মোকাবেলার জন্য আপনারা প্রাকৃতিক গ্যাস ক্রয় করুন। তবে এই গ্যাস ক্রয় করে ইউক্রেনের সাপ্লাই নেওয়া কঠিন বিষয়, কারণ এগুলো নিতে হলে এলএনজি টার্মিনাল তৈরি করতে হবে। আর বর্তমানে ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগরে ইউক্রেনের কোনো নিয়ন্ত্রণ নেই। সেখানে নতুন করে এলএনজি টার্মিনাল স্থাপন তো দূরের কথা, এলএনজি যে জাহাজগুলো রয়েছে সেগুলোও ভিড়তে পারবে কিনা সন্দেহ। আর আশেপাশের যে দেশগুলো রয়েছে পোল্যান্ড বা অন্যান্য দেশ, সবাই রাশিয়ার প্রাকৃতিক গ্যাসের সাপ্লাইয়ের উপর নির্ভরশীল। তারা নিজেরাই কিন্তু নিজেদের টিকে থাকার জন্য এখন মধ্যপ্রাচ্যের কাতার থেকে আমদানি করে এবং তারা সেগুলো ব্যালটিক সাগর দিয়ে সেখান থেকে পাইপলাইন দিয়ে সরবরাহ করে। সুতরাং ইউক্রেনের জন্য একটি কঠিন স্থিতি রাশিয়া অবশেষে তৈরি করেছে। এটা রাশিয়া বলছে তাদের যে তেলের সাপ্লাই বা তাদের যে তেল পরিশোধনাগারের 40% ইউক্রেন ধ্বংস করে দিয়েছে, তার প্রতিশোধ হিসাবেই ইউক্রেনের গ্যাস উৎপাদনের 60% রাশিয়া ধ্বংস করে দিয়েছে। দেখুন, এতদিন ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে যে হামলাগুলো করেছে সেগুলো রাশিয়ার শুধু যে তেল শোধনাগার রয়েছে সেগুলোতে হামলা করেছে, যেগুলো মস্কোর আশেপাশে অবস্থিত, মানে মস্কো থেকে 200 বা 300 কিলোমিটার দূরে এমন জায়গায়। তবে রাশিয়ার একেবারে গভীরে সাইবেরিয়ার ভেতর যে তেলের খনিগুলো রয়েছে সেখানে কোনো হামলা করেনি ইউক্রেন, সেগুলোকে টার্গেট করেনি। তবে রাশিয়া যখন ইউক্রেনের মোট গ্যাস উৎপাদনের 60% ধ্বংস করে দিয়েছে বা বন্ধ করে দিয়েছে, এরপর এখন ইউক্রেন সরাসরি রাশিয়ার গভীরে সাইবেরিয়ার ভেতর যে তেলের খনি রয়েছে সেগুলোকে টার্গেট শুরু করেছে এবং সেগুলোকে হামলা শুরু করেছে, যেটা একটা নজিরবিহীন ঘটনা। কারণ ইউক্রেনের যে নিয়ন্ত্রিত এলাকা রয়েছে সেখান থেকে রাশিয়ার যে তেলের খনি বা তেল উৎপাদন কেন্দ্রগুলো রয়েছে তার দূরত্ব প্রায় 5000 কিলোমিটারের বেশি। এত দূরত্বে ইউক্রেন শক্তিশালী হামলা শুরু করেছে বা হামলা করতে পারছে, এটাই একটি নজিরবিহীন সক্ষমতা।
সক্ষমতা, কারণ ইউরোপের কোনো দেশের এত দূরে এইভাবে আক্রমণ করার নিজস্ব কোনো সক্ষমতা নেই যদি যুক্তরাষ্ট্র সহযোগিতা না করে। দেখুন, ইউক্রেনের এই সক্ষমতা এবং আক্রমণের যে তীব্রতা সেটা স্বীকার করেছে রাশিয়া। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন রাশিয়ান সংবাদ মাধ্যম দ্য মস্কো টাইমসের সংবাদ, যে সাইবেরিয়ার একেবারে ওয়েস্টার্ন সাইবেরিয়ার এত গভীরে ইউক্রেনের হামলা করা রাশিয়াকে চিন্তিত করেছে। পরিষ্কারভাবে ইঙ্গিত দিচ্ছে যে ইউক্রেনের তৈরিকৃত নতুন যে ক্রুজ মিসাইল রয়েছে, যার রেঞ্জ বলা হচ্ছিল 3000 কিলোমিটার, প্রকৃতপক্ষে এটা এর থেকেও বেশি শক্তিশালী রেঞ্জে যেতে পারে, যেটা বর্তমানে প্রমাণিত হচ্ছে যে 5000 কিলোমিটার পর্যন্ত যেতে পারে, যা রাশিয়ার একেবারে সাইবেরিয়ার ভেতর যে অন্যতম বড় তেলের খনিগুলো রয়েছে তাদের জন্য বড় হুমকি। আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, রাশিয়ার যে মোট তেলের উৎপাদন তার প্রায় 60 থেকে 70% সাইবেরিয়া এবং রাশিয়ার ওই গভীরতম অঞ্চল থেকে উৎপাদন হয়, যেগুলোকে এখন টার্গেট শুরু করেছে ইউক্রেন। যদিও প্রথম দফার হামলায় তারা বড় কোনো সাফল্য দেখাতে পারেনি, সেটা রাশিয়ার দাবি, তারা প্রতিহত করেছে। তবে সার্বিক পরিস্থিতি জটিল হওয়া এখন শুধু সময়ের ব্যাপার, যেখানে আক্রমণের তীব্রতা এবং রাশিয়ার ক্ষয়ক্ষতির মাত্রা যে কোনো মুহূর্তে বাড়বে। দেখুন, ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধক্ষেত্র যখন নতুন একটি স্তরে পৌঁছে গেছে, এমতো অবস্থায় মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়ার যে উত্তপ্ত পরিস্থিতি সেখানে নতুন মোড় নিয়েছে। দেখুন, পাকিস্তান ঘাঁটি দিচ্ছে যুক্তরাষ্ট্রকে, যে ঘাঁটি ব্যবহার করে আফগানিস্তানে হামলা করে আফগানিস্তানের যে বিখ্যাত বাগরাম ঘাঁটি রয়েছে সেটা দখল করতে চায় যুক্তরাষ্ট্র। ইস্যুটিকে কেন্দ্র করে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করার জন্য সর্বাত্মক বড় প্রস্তুতি নিচ্ছে তালেবান, যেটা প্রকাশ্যেই কিন্তু তারা ভারত সফরের মাধ্যমে নতুন করে ঘোষণা দিল। দেখুন, একটা দীর্ঘ সময় পর হঠাৎ করেই আফগান তালেবান ভারত সফর করছে, আর এটা ঐতিহাসিকভাবে পাকিস্তানের জন্য একটি লজিস্টিক এবং কূটনীতিক বড় চ্যালেঞ্জ। দেখুন, আফগানিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের বিরুদ্ধে সীমান্ত এলাকায় আগ্রাসন থামানোর জন্য এবং তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য সর্বাত্মক সামরিক সহায়তা চাওয়া হয়েছে। দেখুন, যদিও আনুষ্ঠানিকভাবে তালেবান প্রশাসনকে স্বীকৃতি দেয়নি ভারত সরকার হিসাবে স্বীকৃতি দেয়নি, তারপরও দ্বিপাক্ষিকভাবে নতুন এই ঐতিহাসিক সফর পুরো ওই এলাকার যে সামরিক সমীকরণ রয়েছে সেখানে নতুন মেরুকরণ করেছে। বিশেষ করে চীনের মতো দেশও যখন এই আফগান তালেবানদের নতুন করে যুক্তরাষ্ট্রের আগ্রাসন থামানোর জন্য বড় সহযোগিতা করতে প্রস্তুত, যেখানে একমাত্র পাকিস্তানই কিন্তু এই অঞ্চলের যে অভিন্ন স্বার্থ রয়েছে তার বিরুদ্ধে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করে। কারণ যুক্তরাষ্ট্র এখন আফগানিস্তানের এই ঘাঁটিটি দখল করে চীন, রাশিয়া, ইরান এই ত্রিপক্ষীয় এবং এই অঞ্চলে তাদের প্রভাব বিস্তারের নতুন চাবিকাঠি ওপেন করতে চাচ্ছে, যেখানে সহযোগিতা করছে পাকিস্তান, আর চীনও এটা কোনোভাবেই চায় না। সুতরাং আফগানিস্তানের এই প্রেক্ষাপটে রাশিয়া, ভারত এবং চীন তিনটি পক্ষ একটা শক্তিশালী স্থিতি তৈরি করে পাকিস্তানের সামরিক প্রেক্ষাপটকে সরাসরি চ্যালেঞ্জ করতে চলেছে, যেটা হয়তো আগামী কয়েকদিনের জটিল সমীকরণে সংবাদ শিরোনামের প্রধান থাকবে। এখন দেখার বিষয় আসলে চূড়ান্তভাবে কি হয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।